স্টুডেন্টস, আজকে আমরা পড়ব অপটিক্স, রি অপটিক্স। ক্লাস 10 এবং 12 উভয় ছাত্রছাত্রীদের কাজে লাগবে এই টপিকটি। তবে তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার চ্যানেলটি। থ্যাংক ইউ। ওকে, চলো স্টার্ট করি আজকের টপিক, রে অপটিক্স। প্রথমেই আমরা পড়ব আলোর প্রতিফলন। আমরা নিচু ক্লাসেই প্রতিফলন পড়েছি, তবুও শুধু প্রতিফলনের সূত্রগুলো পড়বো। আমরা সমতলে প্রতিফলন পড়েছি, তবে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, সদ্বিম্ব, অসদ্বিম্ব সবই পড়েছি। তো যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো একটু পড়ে নিই। তো সমতলে আলোর প্রতিফলন পড়েছিলাম, সেটা কীরকম তো একে দেখি। এটা একটা প্রতিফলক তল ছিল। তা আপাতন বিন্দু নিয়েছিলাম এখানে, ও বলেছিলাম। সেখানে একটা অভিলম্ব অঙ্কন করেছিলাম, ও এন হচ্ছে অভিলম্ব। এবার একটা রশ্মি প্রতিফলক তলের উপর আপাতন বিন্দুতে এসে আপতিত হলো, বললাম ও রশ্মি এখানে আপতিত হলো। এবং অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে অ্যাঙ্গেল তাকে বলা হয় আপতন কোণ আই। আর কি আপতন কোণ। এবার এই রশ্মিটা কী হবে, এই প্রতিফলক তল থেকে প্রতিফলিত হয়ে এদিকে বেরিয়ে যাবে। ধরলাম প্রতিফলিত রশ্মিটা কি ওবি, এটা কি প্রতিফলিত রশ্মি, এটা ওকে। আর এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হলো আপতন কোণ, আই দিয়ে প্রকাশ করলাম। এই যে অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করছে সেটাকে বলা হবে আর, এবং নাম হচ্ছে তার কি প্রতিফলন কোণ। ওকে। তাহলে আই হলো কি আপতন কোণ, আর আর হলো কি প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণটা কি, কার সাথে কার অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা আবার কি লিখতে পারি, দেখো এ ও এন, কোণ এ ও এন সমান আই, সমান আপতন কোণ। আর কোণ বি ও এন সমান দেখো আর, সমান প্রতিফলন কোণ। ওকে, তাহলে এও হলো আপতিত রশ্মি, ও বি হলো প্রতিফলিত রশ্মি, ও এন হলো অভিলম্ব, আই হলো আপতন কোণ, আর হলো প্রতিফলন কোণ। এবার আমরা সূত্র দুটি পড়ে নিই। প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র দুটি আছে। ওকে, প্রথমটা পড়ে নিই। 1 নম্বর সূত্রকেই প্রতিফলনের সূত্র সমূহ। ওকে, 1 নম্বর সূত্র পড়লাম, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এটা বুঝবো একটু একটা ছবি দিয়ে। ওকে, ছবিটা লক্ষ্য করো যে এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু হয়ে দেখানো হয়েছে, এর তীর চিহ্ন দিচ্ছি আমি এখানে। এই যে এই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু, আর এই তল যেটা আছে, যেটা হচ্ছে প্রতিফলক তল, এটা প্রতিফলক তল। এটা অনুভূমিক একটি তল, দেখো ঠিক টেবিলের তলের ওপরের মতো। আর এবার ওপর থেকে একটু তির্যকভাবে একটা লাইট আসছে, যে এই আপতন বিন্দুতে পড়ছে এখানে, তাই না? এটা হলো আপতিত রশ্মি। আর এই যে আপতন বিন্দু এখানে অভিলম্ব অঙ্কন করেছি, যেখানে লেখা আছে অভিলম্ব কথাটা, যে উপরে এটা অভিলম্ব, এটা আমাদের ও এন যেন, আর এটা এ
আর এখানে ও বিন্দু, এ ওতে এটা আপতিত রশ্মি হলো, আর ও বি হলো কি প্রতিফলিত রশ্মি, যেহেতু চলে গেল এটা কিন্তু উলম্বভাবে আছে। ওপর থেকে লাইট মারলাম, টেবিলের তলে এসে পড়লো, তো টেবিল তল থেকে আবার তির্যকভাবে উপর দিকে উঠে চলে গেল। ওকে, আর এইটাও ঠিক ওপর দিকে, দেখো টেবিলের তল থেকে, ওকে, একটা গ্লাস রাখলে বা একটা পেন খাড়া করে দাঁড়িয়ে দিলে এরকম হয় উলম্বভাবে, টেবিলের তল থেকে উপরের দিকে এই অভিলম্বটা অঙ্কন করা হয়েছে, এই অভিলম্বটা উলম্বভাবে অঙ্কন করা হয়েছে। এই কোণটা কি আই, আপতন কোণ, আর এই কোণটা কি আর, প্রতিফলন কোণ। ওকে, তো দেখো প্রথম সূত্রটা কি আপতিত রশ্মি, তাহলে এ ও, তাই না, আপতিত রশ্মি কোনটা এ ও, প্রতিফলিত রশ্মি কি ও বি, অ্যান্ড কি বলছে আপতন বিন্দুতে কোথায় ওতে অঙ্কিত বিলম্ব কি ও এন, এটা হচ্ছে অঙ্কিত বিলম্ব, সর্বদা একই সমতল থাকবে। দেখো তার মানে কি একই সমতল থাকা মানে একটা যদি তল কল্পনা করি আমরা ওই এই প্রতিফলক তলের উপর ঠিক লম্বভাবে, তাহলে সেই তলে দেখো আপতিত রশ্মিও থাকছে আর প্রতিফলিত রশ্মিও থাকছে, সঙ্গে কি থাকছে অভিলম্ব, এই যে এই আপতিত রশ্মি এও, ওকে, এই যে এটা এও, তারপরে ও প্রতিফলিত রশ্মি এটা, আর ও এন এটা। দেখো একটাই তলে থাকছে, একটা তলে থাকা মানে কি, যদি আমরা প্রতিফলিত রশ্মির দিক থেকে দেখি, মানে এই দিক থেকে যদি দেখি আমরা এদিক থেকে, তাহলে এই ও এন আর ও একে দেখা যাবে না, ঠিক আছে। ঠিক আমরা যখন লাইনে দাঁড়াই, যদি লাইনটা ঠিক সোজাসুজি হয়, ঠিক আছে, তাহলে আমার সামনে যে থাকবে শুধু এখন তাকে দেখতে পাবো, আর বাকিগুলোকে আমার সামনে আরও যারা আছে তাকে কিন্তু দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে। মানে একটু যদি ডান দিকেও হেলি, ঠিক আছে, সামান্য একটু যদি হেলি তাও দেখতে পাওয়া যাবে না, সামান্য যদি বাম দিকে একটু হেলি তাও দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে প্রতিফলিত রশ্মির দিকে আমি আছি, আর এখানে আমি চোখ রেখেছি এই জায়গাতে, দিয়ে এবার দেখছি, ঠিক আছে। তাহলে একটুকুও এই তলটা, যে তলটা কল্পনা করেছি আমরা, এই যে উলম্ব তলটা, এই তলটা তো প্রচণ্ড পাতলা, খুবই পাতলা একটা তল, তাই না। তাহলে এই তলের উপরেই থাকবে, একটুকুও এধার উধার হবে না, ডান দিক বা বাম দিক হবে না, একদম ঠিক ওর উপরেই থাকবে, ওই তলের উপরেই তিনজনই থাকবে, কেউ একটু উপর বা কেউ একটু নিচু এভাবে থাকবে না, ঠিক আছে। বেশ, এবার আমরা পড়ব দ্বিতীয় সূত্র, 2 নম্বর সূত্রটা পড়ব। দুই নম্বর সূত্র পড়তে গেলে আমরা আবার একটা প্রতিফলক তল আঁকবো, প্রতিফলক তল একটা আঁকছি আমরা, এটা প্রতিফলক তল, এটা অভিলম্ব অঙ্কন করছি, তারপরে আপতিত রশ্মি অঙ্কন করলাম, একটা প্রতিফলিত রশ্মি অঙ্কন করলাম। ওকে, তাহলে এটা হলো ও বিন্দু, এটা হচ্ছে আমাদের প্রতিফলক তল, এটা হচ্ছে এ ও, আর এটা হচ্ছে ও বি, লাইটে কিন্তু তীর চিহ্ন মাস্ট, এটা ও এন। এটা হলো আপতন কোণ আর এটা হলো প্রতিফলন কোণ। কি হয়, প্রতিফলন কোণ আপতন কোণের সমান হবে। এই সূত্রটা, 2 নম্বর সূত্রটা কি, প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়। তার মানে কি, যে কোণ আই, যে কোণ আই সমান কোণ আর, তার মানে কি, আবার অন্যভাবে লিখতে পারি কোণ এ ও এন সমান কোণ বি ও এন, এটা হবে। এরটা যদি কোশ্চেন দিই, এরকম কোশ্চেন আছে খুবই সুন্দর একটা, এখান থেকে এরকম বলল যে কোনো একটা ক্ষেত্রে ছবি এঁকে বলে দিল এখানে আপতন কোণ হয়তো 30 ডিগ্রি, ওকে,
30 ডিগ্রি হলো আপতন কোণ। টেন, তাহলে প্রতিফলন কোণ কত হবে? কত হবে? কিছু মাপজোকের দরকার নেই, একদম এক কথায় উত্তর কী হবে? 30 ডিগ্রি হবে। আই যদি 30 ডিগ্রি হয় তাহলে আর সমান কত ডিগ্রি, কত হবে? আর সমান কত হবে? 30 ডিগ্রি হবে। কারণ কি? কারণ হচ্ছে কি, প্রতিফলন কোণ সূত্রতে বলা আছে প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়। ওকে, ক্লিয়ার? এবার আমরা পড়ব গোলীয় তলে আলোর প্রতিফলন। ওকে, এরকম একটা ছবি দেখছি আমরা, এরকম আছে ছবিটা। ছবিটা কীরকম দেখো, একটা গোলক ভাবো, একটা কাঁচের যদি আমরা গোলক কল্পনা করি, যেমন ফুটবল একটা গোলক, তো ফুটবল, কাঁচের একটা ফুটবল কল্পনা করছি। তাহলে সেই ফুটবলটার যেটা কেন্দ্র সি, এটা হচ্ছে সি কেন্দ্র। ওকে, এবার কি করলাম, ওই ফুটবলটার দেখো একটা অংশ এভাবে কেটে নিলাম, যে M1 থেকে যেখান থেকে এইটুকু এবার কেটে নিচ্ছি, ডট ডট এইখানটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই দিকটা বাদ। ওকে, কেটে যদি নেই তাহলে যে M1 M2 এটাকে আমরা এটা ছেদ করে নিয়েছি, সেজন্য এটাকে প্রধান ছেদ বলা হয় দর্পণের। কিন্তু এখানে রেখা দেখাচ্ছে, এটা একটা রেখা কিন্তু নয়, একটা তল হবে, তাই না? যদি ফুটবলের ওপর থেকে একটা অংশ কেটে নিই তাহলে কী হবে? একটা তল সারফেস হবে, একটা তল হবে, রেখা হবে কি হবে না? আঁকছি আমরা 2Dতে, তাই না, সেই জন্য এটা রেখা মনে হচ্ছে, কিন্তু এটা রেখা কিন্তু নয়, এটা তল। ওকে, তাহলে এইভাবে যদি আমরা প্রতিফলক তল তৈরি করি তাহলে প্রতিফলক তলটা কেমন হচ্ছে? গোলীয় হচ্ছে একটু, তাই না? এই তলটাই হচ্ছে গোলীয় প্রতিফলক তল। এবার যদি আমরা এদিকে প্রলেপ দিয়ে দিই, পেন্ট করে দিই, দিকটা পেন্ট করে দিলাম একদিক, এক সাইড, হ্যাঁ, এরকম দাগ দাগ দেওয়া মানে পেন্ট, পেন্ট করা আছে, বাইরের সাইডে পেন্ট আছে, দেখো যে এই তলটা মানে বাইরের তলটা, ঠিক আছে, এই যে উঁচু উঁচু হয়ে আছে যে তলটা, সেই তলটা পেন্ট করে রেখেছি, আর ভিতরের তলটা কিন্তু চকচকে হয়ে আছে। ওকে, তাহলে এইটা কি তৈরি করবে? একটা দর্পণ তৈরি করবে। দর্পণটার নাম আছে, দেখবো আমরা। দু ধরনের দর্পণ হয়, গোলীয় দর্পণ দু ধরনের হয়। অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা হচ্ছে আজকে গোলীয় দর্পণ। ঠিক আছে, গোলীয় দর্পণ পড়ি, গোলীয় দর্পণ কী জিনিস। ওকে, তো শেডিং কি? গোলীয় দর্পণ, মানে দর্পণটা একটা গোলকের অংশ হবে, সেই জন্য কী হলো? গোলীয় দর্পণ নাম হলো। গোলীয় দর্পণ দু ধরনের হয়, এটা হয় অবতল দর্পণ, অবতল দর্পণ। এই দর্পণটা দেখতে কেমন হবে আঁকছি আমি। তো এটা M1 আর M2, মানে গোলক থেকে কেটে নিলাম, এটা সেন্টার, গোলকটা সি। এই দিকটা, এই তলটাকে যদি, এই যে উত্তল উঁচু তলটাকে যদি আমরা পেন্ট করে দিই, প্রলেপ করে দিই, তাহলে এই ভিতরের তলটা কি থাকবে? চকচকে থাকবে। তাহলে এই ভিতরের তলটাতে আয়নাটা তৈরি হবে কোথায়? দর্পণটা তৈরি হলো কোথায়? যে ভিতরের তলটাতে, তাই না? সেই জন্য এই দর্পণটাকে আমরা কী বলবো? অবতল দর্পণ। এই গোলীয় দর্পণটাকে কী নাম দেবো? অবতল। মানে তলটা কীরকম, দর্পণের তলটা কীরকম? অবতল টাইপের হলো, তাই না? সেজন্য এর নাম দিলাম অবতল দর্পণ। এর ইংরেজি হচ্ছে কনকেভ মিরর। অনেক সময় একে কনভার্জিং বলা হয়, কনভার্জিং, ঠিক আছে, কনভার্জিং মানে অভিসারী দর্পণ আর কি, কনভার্জিং, কনভার্জিং মিরর। মিরর মানে কি? দর্পণ বা আয়না, আয়না যেটা বলি আমরা। কনকেভ মানে অবতল, অবতল দর্পণ। আর কনভার্জিং মানে হচ্ছে অভিসারী, অভিসারী। অভিসারী কথাটা কি পরে বুঝবো আমরা। ওকে, সিলেবাসে আছে সব কথাগুলো, তখন দেখবো। বেশ, এটা হলো। এবার আমরা পড়বো কি, 2 নম্বর হচ্ছে উত্তল দর্পণ। 2 নম্বরটা কি? উত্তল দর্পণ পড়বো এবার।
উত্তল দর্পণ। ওকে, উত্তল দর্পণটা কেমন হবে? এটা সেই গোলকটা, ওকে, এটা M1 M2, এদিকে এইভাবে গোলকটা সম্পূর্ণ হয়ে আছে, এইভাবে গোল হয়ে, তো এখানে তার সি হবে। এবার এই নিচু তল যেটাই যদি আমরা পেন্ট করে দিই, তাহলে এটা পেন্ট করলাম এই তলটাকে, নিচু তলটাকে, আর উঁচু তলটাকেই চকচকে রাখলাম। লাইনার তাহলে দর্পণটা তৈরি হবে কোথায়? এই তলে। তাহলে এই তলটা কীরকম? উঁচু একটু, তাই না? সেজন্য এই দর্পণটার, এই গলীয় দর্পণটার নাম কী হবে? উত্তল দর্পণ। এর ইংরেজি নাম হচ্ছে কনভেক্স মিরর। ওকে, এবার আমরা কয়েকটা সংজ্ঞা পড়ব গলীয় দর্পণের, খুবই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো। দেখি আমরা সংজ্ঞাগুলো। বেশ কয়েকটি সংজ্ঞা আমরা পড়ে নিই। প্রথমেই পড়ব কি? মেরু। 1 নম্বর হচ্ছে কি? মেরু বা মধ্যবিন্দু। মধ্যবিন্দু, ওকে, মেরু বা মধ্যবিন্দু। যে এখানে ও যেটা দেখছি আমরা, এই যে বিন্দুটা ও, এটাকে আমরা দর্পণের মেরু বলবো। মানে যে প্রধান ছেদটা নিয়েছি আমরা গলীয় দর্পণের, তাই না, তার মধ্যবিন্দুটাই হচ্ছে কি? মেরু। ওকে, ও বিন্দু কি? ও বিন্দুটাই কি? মেরু হলো। 2 নম্বর, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, ইংরেজি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার। যে তল, গলিতলটা আমরা নিয়েছি বা যে গলি দর্পণটা নিয়েছি, সেই গলি দর্পণটা একটা গোলকের অংশ। তো তাহলে যে গোলকের অংশ, সে গোলকের একটা কেন্দ্র থাকবে। যেমন এই যে কেন্দ্র, এখানে সি আছে, তাহলে সিটাই হচ্ছে কি? বক্রতা কেন্দ্র। মানে গোলকের কেন্দ্রটাকেই আমরা বক্রতা কেন্দ্র বলি। 3 নম্বর কি? বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের একটা ব্যাসার্ধও থাকবে। তো এই যে এই গোলকটা এখন আঁকায় আছে, এই গোলকটার ব্যাসার্ধ কি? ওসি। তাহলে ওসি কি হবে? বক্রতা। ওসি কি? বক্রতা ব্যাসার্ধ, তাই না? বক্রতা ব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করব। ওসি সমান কি? আর, ছোট হাতের আর। ওকে, মেরুর ইংরেজিটা হচ্ছে পোল। POLE, পোল মানে হচ্ছে মেরু। ওকে, আরও কয়েকটি সংজ্ঞা আছে, দেখে নেব এখনই সংজ্ঞাগুলো। এবার আমরা প্রধান অক্ষ। প্রধান অক্ষ, ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে প্রধান অক্ষ। দেখো, এই দর্পণটির মধ্যবিন্দু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে একটা সরলরেখা অঙ্কন করেছি। এই যে এই বিন্দুটা মধ্যবিন্দু আর বক্রতা কেন্দ্র, এই দুটো বিন্দুর মধ্যে দিয়ে একটা রেখা কল্পনা করেছি XY। তো এই XY রেখাকে কি বলবো আমরা? প্রধান অক্ষ। XY হলো কি? প্রধান। ওকে, এরপরে আসছে প্রধান ছেদ। প্রধান ছেদ, তো যতটুকু আমরা ছেদ করেছি গোলক থেকে, সেটাই প্রধান ছেদ। কতটুকু ছেদ করেছি দেখো, M1 ও M2, তাই না? এতটুকু অংশ আমরা ছেদ করেছি, এটাই কি? প্রধান ছেদ। প্রধান ছেদ, এগুলো খুবই সহজ বিষয়, একটু বলতে হয় তাই বলছি। ওকে, এবার আমরা দেখব উন্মেষ। এর ইংরেজি হচ্ছে
হচ্ছে অ্যাপারচার। ওকে, দু ধরনের উন্মেষ হয়, একটা রৈখিক উন্মেষ, একটা কৌণিক উন্মেষ। প্রথমে পড়ছি আমরা রৈখিক উন্মেষ, লিনিয়ার অ্যাপারচার। যেটা কি লিনিয়ার অ্যাপারচার। বেশ, দেখো এই দর্পণ যেটা, যে ছেদটুকু নিয়েছি, প্রধান ছেদ যেটা নিয়েছি, যে M1 উপর প্রান্ত M1, নিচের প্রান্ত M2, তাহলে M1 আর M2 যদি যোগ করি তাহলে একটা সরলরেখা পাচ্ছি। দেখো যে ডট ডট লাইন দেওয়া হয়েছে, এটাকে বলা হয় রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ। ওকে, আর একটা হচ্ছে কি কৌণিক উন্মেষ, তাই না? কৌণিক উন্মেষ, কৌণিক উন্মেষ। এই যে M1 আর M2 থেকে আমরা কী করছি, সি আর M1কে যোগ করছি আর সি আর M2কে যোগ করছি। এটা কোণ পাচ্ছি, এই যে এটা, এই কোণটা পাচ্ছি, টোটাল কোণটা থিটা লেখা আছে, তাই না? তাহলে M1 সি M2, এই যে কোণটা সমান থিটা, এটাই কি কৌণিক উন্মেষ। এটা হচ্ছে কি কৌণিক উন্মেষ। ওকে, দেখো এখানে একটা চামচের ছবি আছে। তো অবতল তলটা যদি আমাদের মুখের সামনে রাখি তাহলে আমাদের ছবিটা কি হয়ে যাবে, অবশিষ্ট, মানে উল্টে যাবে আর কি। ঠিক আছে, তাহলে যে তলটায় আমার ছবিটা দেখবো উল্টে যাচ্ছে সেটা হবে অবতল দর্পণ। আর দেখি উল্টো দিকে যদি দেখি তো দেখবো আমরা একটা একটা বিবর্ধিত একটা ইমেজ তৈরি হয়। ওকে, তখন দেখবো আমরা যদি ইমেজটা যদি সমশিষ্ট হয়ে থাকে তখন সেই তলটাকে আমরা ভাববো কি উত্তল দর্পণ। চামচে দেখতে পারো তোমরা, এরকম হবে, দেখবে চামচের একটা তল দেখবে অবতল দর্পণের মতো কাজ করবে আর একটা তল উত্তল দর্পণের মতো কাজ করবে। এবার আমরা পড়ব উপাক্ষীয় রশ্মি ও প্রান্তিক রশ্মি, খুবই গুরুত্বপূর্ণ। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? ওকে, উপাক্ষীয় রশ্মি কাদের বলবো? কোন রশ্মিগুলোকে উপাক্ষীয় বলবো আর কোনগুলোকে প্রান্তিক রশ্মি বলবো। আমাদের ইংরেজি কি উপাক্ষের ইংরেজি হচ্ছে প্যারাক্সিয়াল রেজ, প্যারাক্সিয়াল রেজ, অ্যান্ড এটা ইংরেজি হচ্ছে নন প্যারাক্সিয়াল বা মার্জিনাল রেজ, মার্জিনাল রেজ, প্রান্তিক রশ্মি। উপাক্ষের রশ্মি আর প্রান্তিক রশ্মি কি দেখি আমরা। এখানে একটা দেখো পিকচার আছে, ছবি আছে, ছবি থেকে বোঝা খুবই ভালো হবে, সহজ হবে। যেখানে ইংরেজিতে লেখা আছে কোনগুলো প্যারাক্সিয়াল রেজ, প্যারাক্সিয়াল রেজ মানে কি উপাক্ষীয় রশ্মি, আর প্রান্তিক রশ্মি হচ্ছে মার্জিনাল রেজ। দেখো উপাক্ষীয় রশ্মি কোনগুলো, যে এক্স ওয়াই কি, এক্স আর ওয়াই কি এসে দেখো এটা কি প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের পাশাপাশি মানে কাছাকাছি যে রশ্মিগুলো দর্পণে এসে আপতিত হবে, যে রশ্মি দুটো কি, যে রশ্মি দুটো দেখো প্রধান অক্ষের কাছাকাছি, তাই না? বা মেরুর দেখো কাছাকাছি এসে আপতিত হচ্ছে, তার মানে প্রধান অক্ষের প্রায় সমান্তরালে আপতিত হচ্ছে, মানে প্রধান অক্ষের প্রায় প্যারালালে আপতিত হচ্ছে, তাই এদের প্যারাক্সিয়াল রেজ বা উপাক্ষীয় রশ্মি বলা হয়। ওকে, এই দুটো কি উপাক্ষীয় রশ্মি। আর এই যে এইগুলো, এই যে M1 আর M2 কাছাকাছি যেসব রশ্মিগুলো আপতিত হলো সেগুলো বলা হয় প্রান্তিক রশ্মি বা মার্জিনাল রেজ। এগুলো প্রধান অক্ষর থেকে অনেক দূরে, তাই না? আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই ভাববো কি বাকি যে কেসগুলো আলোচনা করব সব রেজগুলো যেন উপাক্ষীয় রশ্মি। ঠিক আছে, মানে যেসব রশ্মিগুলো আমরা আঁকবো পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা রশ্মি আমরা উপাক্ষীয় রশ্মি অঙ্কন করব। যদিও আমরা অঙ্কন করার সময় দেখব মেরু থেকে অনেক দূরে এঁকেছি, ওকে, তবু আমরা সেগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি হিসাবে গণনা করব, কোনো মার্জিনাল বা প্রান্তিক রশ্মি হিসাবে গণনা করব না। তার কারণ কি, আমরা ভাববো কি যে ঠিক যেন মেরুর কাছাকাছি এসেই আপতিত হচ্ছে রশ্মিগুলো। ঠিক আছে, মানে প্রত্যেকটা রশ্মি যে রশ্মিগুলো আঁকবো আমরা পরবর্তী ক্ষেত্রে সবই যেন উপাক্ষীয় রশ্মি হিসাবে ট্রিট করব। আর একটা বিষয় পড়তে হবে আমাদেরকে কি, ফোকাস দৈর্ঘ্য।
ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। ওকে, এর আগে আমাদেরকে পড়তে হবে কি মুখ্য ফোকাস কাকে বলে, দর্পণের মুখ্য ফোকাস, প্রিন্সিপাল ফোকাস কি জিনিস সেটা একটু পড়তে হবে আমাদেরকে। দেখো দু একটা ছবি আঁকি, তাহলে বেশি ভালো বোঝা যাবে এই ব্যাপারটা। এটা একটা আঁকবো এখানে, আর এখানে একটা আঁকবো। তাহলে এইখানে আমরা একটা নিচ্ছি অবতল দর্পণ আঁকছি, এটা ও আর এটা যে প্রধান অক্ষ এক্স ওয়াই, তাই না? ওকে, এবার দেখো এটা তাহলে সি থাকবে। এবার যদি সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি যদি আসে, যে পড়ে এখানে, ওকে, সমান্তরাল রশ্মি এসে যে হইতে পড়ে, তাহলে কী হবে, সমান্তরাল রশ্মিগুলো এই প্রধান অক্ষের ঠিক একটা নির্দিষ্ট বিন্দুকে ছেদ করবে। ঠিক আছে, এই নির্দিষ্ট বিন্দুকে ছেদ করে বেরিয়ে যাবে এরা, ইও তাই, এই নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে বেরিয়ে চলে যাবে এরা। ওকে, তো ঠিকঠাক হলো না, ড্র করছি ঠিক করে। এই একটা হলো অবতল দর্পণ, এটা হলো তার কি বক্রতা কেন্দ্র সি, এটা ও হচ্ছে মেরু, এটা হচ্ছে M1 M2। ওকে, এবার সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরাল রশ্মি এসে পড়ে দর্পণে, ওকে, প্রধান অক্ষের কিন্তু সঙ্গে সমান্তরাল, কিন্তু সমান্তরাল এসে পড়লো। ওকে, দেখো এটাও তাই, সমান্তরালে এসে পড়লো। তাহলে এই রশ্মি দুটো ঠিক এইভাবে বেরিয়ে যাবে, এটা এইদিকে বেরিয়ে গেল, আর এটা ঠিক এইভাবে। তার মানে কি, দেখো প্রধান অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করবে, দুটো যতগুলোই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যতগুলো রশ্মি আপতিত হবে, প্রত্যেকটা রশ্মি এই প্রধান অক্ষের পর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। এই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলবো কি মুখ্য ফোকাস। প্রধান অক্ষের উপরেই কিন্তু হতে হবে মুখ্য ফোকাসকে, এই যে প্রধান অক্ষ আছে না, এই প্রধান অক্ষের উপরেই কিন্তু মুখ্য ফোকাসটা হবে, এই বিন্দুটা, এই বিন্দুটা নিচে বা উপরে হবে না। নিচে যদি হয় বা উপরে যদি হয় তাহলে এটা গৌণ ফোকাস হয়ে যায়। ওকে, মুখ্য ফোকাস কি প্রধান অক্ষের উপরেই হবে, এটা মনে রাখবে। মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস অবশ্যই প্রধান অক্ষের উপর একটি বিন্দু, তাই না? প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু। যদি উপর নিচে হয়ে যায়, প্রধান অক্ষের উপরে যদি না হয়, একটু নিচে যদি হয়ে যায়, এই জায়গাতে হয় যদি, বা এই জায়গাতে যদি, তাহলে সেটা হবে গৌণ ফোকাস। আর ফোকাস দৈর্ঘ্য কি, যেটা পূর্ব ভাবলাম একটু আগে, বা ফোকাস দূরত্ব, এই যে ও এফ, তাই না? ও থেকে ও এফ, মানে সব দূরত্ব কিন্তু আমরা দর্পণের মেরু থেকেই পরিমাপ করব। মেরু বলতে ও, যে এই বিন্দু থেকে সব দূরত্ব। ও এফ কি প্রকাশ করবে, ফোকাস দৈর্ঘ্য বা দূরত্ব, এটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। আর বক্রতা কেন্দ্র কি আমরা তো আগে দেখেছি, ও সি, দেখো দূরত্ব সবসময় ও থেকে বানানো হচ্ছে, তাই না, পরিমাপ করা হচ্ছে। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এটা কি বলেছিলাম, ছোট হাতের আর। এটা প্রমাণ আছে কি, এটা ভালো সুন্দর প্রমাণ আছে, এই এফ সমান ছোট হাতের এফ, মানে ফোকাস দৈর্ঘ্য এফ সমান কি হয়, R/2, মানে বক্রতা কেন্দ্রের অর্ধেক হয়। তার মানে যে এই দূরত্বটা আমার ছোট বড় হয়ে গেছে অবশ্য, এই দূরত্বটা মানে এই ও এফ আর এফ সি, মানে ও এফ সমান এফ সি হবে।
তাহলে কী হবে, এটার অর্ধেক হয়ে যাবে, তাই না? ও এফ আর এফ সি যদি সমান হয় তাহলেই কী লিখতে পারি আমরা, এফ সমান r/2। এফ মানে কত, ও এফ, এফ মানে কত, ও এফ, আর আর মানে কি, ও সি। তাহলে ও সি এর অর্ধেক হবে ও এফ। ঠিক আছে, তার মানে ফোকাসটা ঠিক কোথায় হবে, ফোকাসটা ঠিক হবে ও যে ও আর সি এর মাঝামাঝি বিন্দুতে। ঠিক আছে, ও আর সি এর মাঝামাঝি বিন্দুতে। ছবিটা আঁকলে কেমন হবে দেখি, ঠিকঠাক করে যদি আঁকি আমরা এই ছবিটাকে, এটা ও, এটা যদি সি হয় তো ঠিক মাঝামাঝি জায়গাতে কী হবে, এফ হবে। তবেই হবে কি, তবেই তো হবে ও এফ সমান হাফ অফ ও সি। মানে যে এই যে দূরত্বটা, এতটা দূরত্ব আর এই দূরত্বটুকু কী হবে, অর্ধেক হবে, ঠিক মধ্যবিন্দু হবে এটা। তা প্রমাণ আছে, প্রমাণ আমরা পরের দিন করব। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। ভালো করে ভিডিওটা দেখবে, মন দিয়ে দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওটি পাওয়ার জন্য।